হাই গাইস, আজকে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের বেসিকগুলি আজকে আমরা দিব, তারপরে আমরা ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য শুরু করব। আসলে উপপাদ্য জিনিসটা টোটালি বোঝার বিষয়, এখানে মুখস্থর কোনো কিছুই নাই, কিন্তু অনেকে এটা ঘাবড়ায় যায় উপপাদ্যের নাম শুনলেই, কারণ সবাই মনে করে উপপাদ্য জিনিসটা হচ্ছে মুখস্থর বিষয়। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিকটা শুরু করছি। তো প্রথম আমরা শুরু করব রেখা থেকে। রেখা, এখন রেখা কাকে বলে আমাদের প্রথম বুঝতে হবে। একটা সরল রেখার ফার্স্টের দিকেও তীর চিহ্ন, লাস্টের দিকেও তীর চিহ্ন, মানে ফার্স্টের দিক দিয়েও অসীম চলতে থাকবে, লাস্টের দিক দিয়েও অসীম চলতে থাকবে, মানে এটার কোনো শেষ নেই, মানে এটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। এবং কোথা থেকে শুরু হয়েছে এটাও আমরা বলতে পারতেছি না, মানে কোনো প্রান্তবিন্দু নেই, কোনো প্রান্তবিন্দু নেই এবং দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, তাকেই বলা হয় রেখা। এবার আমরা সংজ্ঞাটা লিখে দিই। যার কোনো প্রান্তবিন্দু নেই নেই এবং দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, তাকে বলে রেখা, বা তাকে বলা হয় রেখা। এবার আমরা আরেকটু সহজ ভাষায় বলতে পারি, যার শুরুও নাই শেষও নাই, তাকে বলা হয় রেখা। যেমন এটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কিছুই বলতে পারতেছি না, এই জন্য এটাকে বলা হয় রেখা। তারপর হচ্ছে রশ্মি। রশ্মি আমরা আগে অনেক পড়ছি। রশ্মি হচ্ছে একটা জায়গা থেকে শুরু হয়েছে, প্রথমে স্টার্টিং হয়েছে, কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে এটা আমরা বলতে পারতাছি না। মানে ফার্স্টে একটা প্রান্তবিন্দু আছে কিন্তু লাস্টে প্রান্তবিন্দু নেই, লাস্টে তীর চিহ্ন দেওয়া, মানে এটা অসীম পর্যন্ত চলবে। তো রশ্মি হচ্ছে আমরা বলতে পারি এটার ভাষায়, যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, কারণ তীর চিহ্ন থাকার কারণে এটা অসীম, তাই এটা দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে না, কিন্তু একটা প্রান্তবিন্দু আছে, এই জন্য রশ্মি মানে যার একটি প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য পরিমাপ করা যায় না, তাকে বলা হয় রশ্মি। তাই আমরা সংজ্ঞাটা লিখলাম না, এটার মতো কিছুটা মিল আছে। তারপরে হচ্ছে রেখাংশ। রেখাংশ হচ্ছে গিয়া প্রথমে একটা বিন্দু থেকে স্টার্ট হয়েছে, তারপর লাস্টে একটা বিন্দুতে গিয়া শেষ হয়েছে, মানে এটার প্রান্তবিন্দু কয়টি? দুইটি, এবং প্রান্তবিন্দু দুইটি থাকার কারণে এটা স্কেল দিয়ে আমরা এটা নির্দিষ্ট দৈর্ঘ্যটা মাপতে পারতেছি। সো আমরা রেখাংশ কাকে বলে বলতে পারি, যার দুইটি প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাকে বলা হয় রেখাংশ। এবার রেখার কাজ গেল, এবার আমরা আসতেছি কোণের কাজ। কোণ, কোণ আমরা ছোটবেলা কোণ সম্পর্কে অনেক কিছু জানছি, তবু আমরা আবার একটু নিয়ে জানিয়ে দিতেছি। কোণ প্রথমে আসতেছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে বলতে বোঝায় একটা কোণ আঁকলাম, কোণের ধরলাম এক্স। সূক্ষ্মকোণ মানে বলতে বোঝায় যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি মানে একটা এল সিস্টেম অ্যাঙ্গেল, এই যে আমি লাল কালার দাগ দিয়ে বুঝাই দিলাম। লাল কালারটা হচ্ছে গিয়া 90 ডিগ্রি, এই লাল দাগটা হচ্ছে গিয়া সম্পূর্ণটা 90 ডিগ্রি, আর নীল দাগটা হচ্ছে 90 থেকে কম হয়েছে এবং 0 থেকে বড় হয়েছে। 0 মানে এটা একটা দাগ, এই দাগের মধ্যেই যেই কোণ, এটাকে বলা হয় 0 ডিগ্রি। মানে 0 ডিগ্রি কোণ বলতে এই দাগের সাথে এই দাগই, মানে এই মাঝখানের দাগটা এই দাগের সাথে মিলে যাবে, তাকে এটা বলা হয় 0 ডিগ্রি। কিন্তু এখানে এই দাগটা এই দাগের সাথে মিলে যায় নাই, তো এটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাই আমরা লিখে দিতেছি সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। যদি সংজ্ঞা আসে আমরা এভাবেই বলবো, যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তারপরে আসতেছি আমরা সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি কোণটা, এজ এল সিস্টেম কোণ হয়েছে, এটার ধরি ওয়াই সমান সমান 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি যেই কথা, এক সমকোণ একই কথা, মনে রাখবো আমরা সবাই। 90 ডিগ্রি মানে এক সমকোণ, আর এখানে শুধু সমকোণ বলছি, শুধু সমকোণ মানে বোঝায় এক সমকোণ। তো যেটা এল সিস্টেম কোণ, এটাকে বলা হয় সমকোণ। তারপরে আসতেছি আমরা স্থূলকোণ।
যে কোণের পরিমাণ 90 থেকে বড়, এজ এই কোণটা, আবার আমি লাল দাগ দিয়ে একটু দেখাই দিচ্ছি, এই যে লালটা হচ্ছে গিয়া 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি থেকে একটু বাড়ছে। তো এবার এটা ধরি জেড কোণ। এই জেড কোণ সমান কত হবে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় স্থূলকোণ। তাকে বলা হয় স্থূলকোণ। এইবার আমরা আসতেছি সরল কোণ। একটা নির্দিষ্ট সরলরেখার মাঝে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় সরল কোণ, এটার আমরা পি ধরলাম। সরল কোণ সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ। এখানে পি সমান 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, কারণ 90 ডিগ্রি মানে এক সমকোণ, তো 2 সমকোণ মানে 180 ডিগ্রি, আর এক সরল কোণ মানেও 180 ডিগ্রি, এই জন্য এটাকে বলা হয় সরল কোণ। তারপরে আসতেছি আমরা প্রবৃদ্ধ কোণ। এটা একটা কোণ, লাল কালার দাগ দিয়ে আমরা একটু বোঝাই দিচ্ছি। এখান থেকে এই লাল দাগ পর্যন্ত, এটা একটা সরল রেখা, মানে একটা সরল কোণ। এই লাল দাগটা থেকে এই নীল দাগ পর্যন্ত এটা একটা সরল কোণ, আর সরল কোণ থেকে এটা একটু বাড়ছে, এই জন্য মানে এটা 180 থেকে বাড়ছে, এই সম্পূর্ণটা 180 থেকে বাড়ছে। এটা ধরি কিউ কোণ 180 থেকে বাড়ার কারণে এটা 180 থেকে বড় এবং 360 থেকে ছোট। আমরা জানি সম্পূর্ণটা মানে 360। এটা কিভাবে একটু দেখাই দিচ্ছি। মনে করি একটা বিন্দুতে একটা যোগ চিহ্ন দিয়া, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই সাইডটাও 90 ডিগ্রি, এল সিস্টেম, এটাও ধরি 90 ডিগ্রি, এটাও ধরি 90 ডিগ্রি। তো 490 কত হয়েছে? 360 ডিগ্রি। এর জন্য চারদিক মানে সম্পূর্ণ বিন্দু, একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। তো এই সম্পূর্ণ এই কিউ কোণটা মানে এখান থেকে শুরু করে এতটুক, এই কিউ কোণটা কত হয়েছে? 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, তাই এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তারপর আসতেছি বিপ্রতীপ কোণ। প্রথমে একটা ক্রস দিলাম, ক্রস দেওয়ার পরে এইখান থেকে এটার উপরের কোণটারে ধরলাম এক্স, আর এটার বিপরীতে, এই উপরেরটার বিপরীতে নিচের কোণটাকে ধরলাম ওয়াই। আর উপরেরটা আর নিচেরটা মানে একে অপরের বিপরীত দিকের কোণ দুইটা সমান হলে তাদেরকে বলা হয় একে অপরের বিপ্রতীপ কোণ। একে অপরের বিপ্রতীপ কোণ। আর ক্রস সিস্টেম হলে অবশ্যই মনে রাখতে হবে বিপরীত কোণ দুইটা অবশ্যই সমান হবে এবং তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। সেমভাবে এই কোণটারে ধরি এ, এই কোণটারে ধরি বি, তাহলে এ কোণ সমান হবে বি কোণ, এটাও একে অপরের বিপ্রতীপ কোণ। এবার আসতেছি আমরা একান্তর কোণ। মনে করি এবি একটি সরল রেখা, তারপরে সিডি আরেকটা সরলরেখা, তারা পরস্পর সমান্তরালে আছে। এবার সমান্তরাল মানে কি? মনে করি রেখা দুটি সমান্তরাল আছে, এবার সমান্তরাল মানে হচ্ছে তাদের দূরত্ব সমান না, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব সমান। মনে করি এখান থেকে এতটুকু দূরত্ব যত, এখান থেকে এতটুকু দূরত্ব যত, এখান থেকেও এতটুকু দূরত্ব সেম, তাদেরকে বলা হয় মধ্যবর্তী দূরত্ব সমান, তাই রেখা দুটি পরস্পর সমান্তরাল। এবার সমান্তরাল আমরা কিভাবে লিখতে পারি? এই যেমন এবি সমান্তরাল সিডি, এটাকে বলা হয় সমান্তরাল চিহ্ন। এই যে সোজা লম্বা দুইটা টানকে বলা হয় সমান্তরাল চিহ্ন। এবার এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল হলে সি কোণ আর বি কোণ যোগ করলে, সি বিন্দু আর বি বিন্দু যোগ করার পরে এখানে যেই কোণটা উৎপন্ন হয়েছে, যেমন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম ধরলাম এক্স, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম ধরলাম ওয়াই।
জেড সিস্টেম হইয়া একটা জেডের উপরের আরেকটা জেডের নিচের কোণ কোণাকুণি যেই দুইটা কোণ সমান হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ। কখন এটা একান্তর কোণ সমান হয়? যদি রেখা দুইটা পরস্পর সমান্তরাল হয়, তাইলে কোণ দুইটা হয় সমান। যেমন এক্স কোণ সমান সমান ওয়াই কোণ, এক্স কোণ ওয়াই এর একান্তর কোণ আর ওয়াই কোণ এক্স এর একান্তর কোণ। যদি বাহু দুইটা সমান্তরাল হয় কোণ দুইটা হবে একান্তর কোণ সমান হইয়া, আর কোণ দুইটা যদি একান্তর কোণ সমান হয় তাহলে বাহু দুইটা অবশ্যই সমান্তরাল হবে। এটা শর্ত দেওয়া থাকলে এটা বলতে পারি আমরা, এটা দেওয়া থাকলে এটা বলতে পারি। এবার আসতেছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, প্রথমে আমরা একটা সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকার পরে এটার নাম দিলাম এ বি। এবার এ বিন্দুতে একটা রেখা আঁকলাম, এটার নাম দিলাম এ ই। আর এখানে একটা বিন্দু দিলাম সি, সি বিন্দুতে একটা রেখা আঁকলাম, এটার নাম দিলাম সি এফ। এবার এই রেখা দুইটা সমান না কিন্তু সমান্তরাল। যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয়, সমান্তরাল মানে বলছিলাম তাদের মধ্যবর্তী দূরত্ব সমান। এই যে এখান থেকে এটার দূরত্ব যত, এখান থেকে এটার দূরত্ব তত, এবং এখান থেকেও এটার দূরত্ব সেম হবে, তাহলে এই আর সি এফ রেখা হবে সমান্তরাল। এই যে আমরা লিখতে পারি এই সমান্তরাল সি এফ। যদি রেখা দুইটা সমান্তরাল হয় তাহলে তাদের এখানে এই কোণটা আর এখানে এই কোণটা, এই কোণটারে ধরি এক্স আর এই কোণটারে ধরি ওয়াই, তাহলে এক্স কোণ সমান ওয়াই কোণ হবে। তাদেরকে বলা হয় একে অপরের অনুরূপ কোণ। যদি এভাবে দুইটা কোণ সমান হয় তাহলে বুঝতে হবে রেখা দুইটা সমান্তরাল, আর রেখা দুইটা সমান্তরাল করে দিলে বুঝতে হবে কোণ দুইটা সমান। আর কোণ দুইটা সমান হবে কি কারণে? অনুরূপ কোণ। তারপরে আসতেছি আমরা পূরক কোণ। পূরক কোণের আমরা সংজ্ঞা লিখে দিই একটু, তাহলে বুঝবা সবাই। দুটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হলে তাদের একে অপরের পূরক কোণ বলে। দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। যেমন আরেকটু আমরা সহজ ভাষায় বলতে পারি, পূরক মানে 90 থেকে বাদ। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। যেমন 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ আমরা কি বলছিলাম? 90 থেকে বাদ। 90 থেকে 30 বাদ সমান সমান কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি। এই যে আমরা এই জন্য বলছিলাম পূরক মানে 90 থেকে বাদ। 30 ডিগ্রি কোণের পূরক কোণ 90 থেকে 30 বাদ, এই জন্য হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে দুইটা কোণ, একটা 30 আর একটা 60, এই দুইটা যোগ করার পরে তাদের মান হয়েছে কত? 90 ডিগ্রি। এই যে উপরের শর্তের সাথে মিলছে। দুইটি কোণের সমষ্টি 90 হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। আর আমি সংক্ষেপে বলছিলাম পূরক মানে 90 থেকে বাদ। তো এটা গেল পূরক কোণ। এবার আমরা আসতেছি সম্পূরক কোণ। সম্পূরক কোণ সেম টু সেম এটার মতো, শুধু খালি একটু চেঞ্জ। দুইটি কোণের সমষ্টি 90 এর পরিবর্তে 180 হবে, আর এখানে সম্পূরক মানে হবে 180 থেকে বাদ, মানে আর বাকি সব সেম। 90 এর পরিবর্তে শুধু হবে 180। তো আমি শুধু শর্ট ফর্মটা লিখে দিই, সংজ্ঞাটা আমরা আগেরটা থেকে লিখব। 180 থেকে বাদ। যেমন দিয়ে উদাহরণ দিতেছি, যেমন 100 ডিগ্রি এর সম্পূরক কোণ 180 মাইনাস 100,
সমান সমান 80 ডিগ্রি। এবার আমরা একটু দেখাই দেই, 100 আর 80 দুইটা যদি আমরা যোগ করি কত হয়? 180 ডিগ্রি। এজন্য আমরা বলছি সম্পূরক মানে দুইটি কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে এটাকে বলা হয় সম্পূরক কোণ, এবং শর্ট ফর্মে বলতে পারি 180 থেকে বাদ। তারপরে আসতেছি আমরা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে এটার মতোই আর পূরকের মতোই, মানে দুইটি কোণের সমষ্টি যদি পূরক মানে 90, সম্পূরক মানে 180 আর প্রবৃদ্ধ মানে 360, তাহলে আমরা শর্ট ফর্মে বলতে পারি 360 থেকে বাদ। উদাহরণ দিই, যেমন 300 ডিগ্রি এর প্রবৃদ্ধ কোণ 360 থেকে 300 বাদ সমান সমান 60 ডিগ্রি। এই দুইটার যোগফল কত? 360 ডিগ্রি। আমি একটু শর্ট ফর্মে বোঝাই দিলাম। তো আমরা পূরক থেকে সম্পূরক এবং প্রবৃদ্ধ সংজ্ঞা লিখতে পারবো। এইবার আমাদের মোটামুটি কোণের কাজ শেষ। এবার আমরা আসবো ত্রিভুজের কাজ। ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলি ভেরি ইম্পর্ট্যান্ট। আর ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলির মধ্যে আমি অল্প কয়েকটা ত্রিভুজ সংক্রান্ত সূত্র লিখব, যেগুলি উপপাদ্যের মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের, এবং উপপাদ্যগুলি আমরা যাতে সহজে পারি এই সূত্রগুলি পারলে। তো এবার ত্রিভুজ সংক্রান্ত সূত্র, যেমন দেখি একটা ত্রিভুজ ধরলাম এবিসি, এ বি সি একটি ত্রিভুজ। ত্রিভুজের এবি বাহুকে ধরি আমরা মনে মনে 5, এসি বাহুকে ধরি 4 এবং বিসি বাহুকে ধরি 7। মনে মনে ধরছি, এটা আমাদের মনের মতো করে ধরছি, যাতে বিসি বাহুটার একটু বড় মনে হচ্ছে এই জন্য এটা 7 ধরছি, এটা 5 ধরছি, এটা 4 ধরছি। অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল যাতে বড়টা থেকে বড় হয়, তাইলেই কিন্তু ত্রিভুজ গঠন সম্ভব। ক্ষুদ্রতম একটা 5 আর একটা 4, দুইটার যোগফল কত হয়েছে? 9। ছোটটা থেকে মানে বড় বাহু হচ্ছে সবার বড় বাহু 7, 7 থেকে বড় হয়েছে দুইটার যোগফল, ছোট দুইটার যোগফল। এই জন্য এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব হয়েছে, এই বাহু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব হয়েছে। এবার আমরা সূত্রে আসতেছি, মেন সূত্র হচ্ছে গিয়ে এখানে ত্রিভুজের যে কোনো, এখানে মেন সূত্রটাই হচ্ছে গিয়া ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। আমি কিন্তু একটু আগে একটা কথা বলছি, ওই কথাটা হচ্ছে গিয়া ত্রিভুজ গঠন করার আগে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হতে হবে, আর ত্রিভুজ গঠন করা হয়ে গেলে তারপরে যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হইতে বাধ্য, এটাই সূত্র। যেমন যে কোনো দুই বাহু, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, দুইটার যোগফল বিসি থেকে বড় হবে। যেমন আমি একটু দেখাই দিই কিভাবে। এবি এর মান 5, এসি এর মান 4, দুইটা যোগ করলে কত হয়? দুইটা যোগ করলে হয় 9। এই যে দুইটা যোগ করার পরে 9 হয়েছে, তো মানে আর বিসি এর মানের দিকে কত? বিসি এর মানের দিকে হচ্ছে গিয়া 7, এই যে 7 থেকে 9 বড় হয়েছে। তো সেম ভাবে আমরা বাকিগুলিও লিখতে পারবো। বাকিগুলি হচ্ছে এবি প্লাস বিসি গ্রেটার দেন অফ এসি, আরেকটা লিখতে পারবো বিসি প্লাস এসি গ্রেটার দেন অফ এবি। এটা গেল আমাদের ত্রিভুজ সংক্রান্ত যুগের সূত্রাবলী। এবার আসতেছি আমরা বিয়োগেরটা। বিয়োগেরটা হচ্ছে গিয়া সেম টু সেম এটার মতোই, কিন্তু বিয়োগেরটা একটা শর্ত লাগবে। শর্তটা হচ্ছে গিয়া বড় বাহুগুলি আগে লাগবে। শর্তগুলি আমি এখানে লাল কালার দিয়ে লিখে দিই। সবার বড় বাহুকে বিসি, তারপরে কে? এবি, তারপরে কে? এসি। এটার মানে বোঝাচ্ছে এবি, এসি থেকে এবি বড়, এবি থেকে বিসি বড়, এই শর্তটা লাগবে। আর এই এখন যে সূত্রটা লিখবে এটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল অপর বাহু থেকে ছোট, আর অবশ্যই বিয়োগফলের ক্ষেত্রে বড় বাহুটা থেকে ছোট বাহু বিয়োগ করতে হবে। এই জন্য শর্তগুলি লিখলাম। যেমন প্রথম শর্ত লিখতে পারি বিসি মাইনাস এবি লেস দেন অফ এসি, এই যে অপর বাহু থেকে ছোট, এটা কিভাবে হয় দেখাই দেই।
যেমন বিসির মান কত 7, এবির মান কত 5 আর এসির মান কত 4। এই দুইটা বিয়োগ করলে এই দুইটার মান কত হয়? দুইটার মান হয় 2, আর 2 হচ্ছে এসি এর মান 4, 4 থেকে ছোট। তো এটাই বোঝাইছে যে কোনো দুই বাহুর বিয়োগফল অপর বাহু থেকে ছোট। তো সেম ভাবে আমরা বাকিগুলি লিখে দিই, বাকি দুইটা বিসি মাইনাস এসি গ্রেটার দেন অফ এবি। আরেকটা লিখব এসি মাইনাস এবি, সরি এসি না, এবি মাইনাস এসি লেস দেন অফ বিসি। এখানে গ্রেটার দেন না, এটা লেস দেন, এটা একটু আগে বলছিলাম। তো সবাই অবশ্যই খেয়াল করবা, ত্রিভুজ বিয়োগফলের সূত্র কি? যে কোনো দুই বাহুর বিয়োগফল অপর বাহু থেকে ছোট। এবার ত্রিভুজের যোগফল আর বিয়োগফলের সূত্র গেল। এবার একটা মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র আসতেছে ত্রিভুজের, এটা সবাই অবশ্যই মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা হচ্ছে গিয়া কোনো একটি ত্রিভুজ, মনে করি ত্রিভুজটার নাম ধরলাম এ বি সি আর এখানে ধরলাম ডি। ত্রিভুজের এই কোণটাকে বলা হয় বি কোণ, এই কোণটাকে বলা হয় এ কোণ, আর এই কোণটাকে বলা হয় সি কোণ। এটা বি কোণ, এটা এ কোণ, এটা সি কোণ। ত্রিভুজের মধ্যে চিহ্নটা দেখা বোঝা যাইতেছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সি এর বহিস্থ কোণ। এই কোণটার নাম কি? সি কোণের বহিস্থ কোণ। আর সি কোণের বহিস্থ কোণটার আমরা কিভাবে লিখতে পারি? এ সি ডি। বহিস্থ কোণটার নাম হচ্ছে এ সি ডি। সি কোণের বহিস্থ কোণ কি? এ সি ডি। তো এই এ সি ডি কোণ আমরা এখন সূত্রটা বলতেছি, সূত্রটা হচ্ছে গিয়া কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান যার বহিস্থ কোণ, কার বহিস্থ কোণ? এটা সি এর বহিস্থ কোণ, এই জন্য যার বহিস্থ কোণ ওই কোণ বাদ, যেমন সি এর বহিস্থ কোণ এই জন্য সি বাদ, সি বাদ দিয়া বাকি দুইটি কোণের যোগফলের সমান। তো বাকি দুইটি কোণ কি? একটা এ আর একটা বি। তো এ সি ডি কোণ সমান কত হবে? এ সি ডি কোণ সমান হবে এ কোণ প্লাস বি কোণ, মানে সি কোণ বাদে, সি কোণের বহিস্থ কোণ দিকে সি কোণ বাদে বাকি দুইটির যোগফল। তো সেম ভাবে যদি আমরা এটা এদিক দিয়ে বর্ধিত করি তাহলে এই কোণটা কি হবে? বি এর বহিস্থ কোণ। তো এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে বি কোণ বাদে বাকি দুইটির যোগফল, যেমন এ কোণ প্লাস সি কোণ। তাহলে এই কোণটার মান কত হবে? এটা হবে এ এর বহিস্থ কোণ। এই কোণটার মান হবে এ বাদে বাকি দুইটির যোগফল, মানে বি কোণ প্লাস সি কোণ। এটা গেল কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান কি হয়? বহিস্থ কোণ সমান যার বহিস্থ কোণ ওই কোণ বাদে বাকি দুইটির যোগফল। তারপর আসতেছি আমরা আরেকটা ত্রিভুজের সূত্র, ওইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটা জিনিস খেয়াল করবো, এটার জন্য একটা বাংলা লাইন লিখে দিচ্ছি। ওইটা হচ্ছে গিয়া ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। এই বাংলা লাইনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই বাংলা লাইনটা আমরা একটু ভালোভাবে পড়ি দেখি। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। এটা থেকে আমরা কি বুঝতেছি? এখানে আমরা যদি এবি আর এসি এর মধ্যে কম্পেয়ার করি তো বড়কে, এবি বড় আর এসি ছোট। তো বড় বাহুর বিপরীত কোণ কোনটি আছে? বড় বাহুটা হচ্ছে এবি, এবি এর বিপরীতে আছে সি কোণ। তো বড় বাহুর বিপরীতে আছে সি কোণ এবং ছোট বাহু হচ্ছে এসি, এসি এর বিপরীতে কি কোণ আছে? বি কোণ। তো এটা থেকে কি বোঝা যাইতেছে? বড় বাহুর বিপরীতে যেই কোণ এটা হচ্ছে বড়, এবং ছোট বাহুর বিপরীতে যেই কোণ এটা হচ্ছে ছোট, মানে সি কোণটা বড় বাহুর বিপরীতে, এই জন্য সি কোণ বড়,
আর বি কোণটা ছোট বাহুর বিপরীতে, এজন্য বি কোণ ছোট, মানে সি থেকে বি কোণ ছোট। তো এটাই আমরা লিখব, যে বাহু বড় তার নিচে লিখব তার বিপরীত কোণ, তার বিপরীত কোণ কি সি কোণ, তো লিখব সি কোণ গ্রেটার দেন, আর যেই বাহু ছোট তার নিচে লিখব তার বিপরীত কোণ বি কোণ। তাহলে এটা থেকে কি বোঝা যাইতেছে, এবি গ্রেটার দেন এসি, মানে এবি বাহু যদি বড় হয় তাহলে তার বিপরীত কোণ সি কোণ হবে বড়, আর এসি বাহু যদি ছোট হয় তাহলে তার বিপরীত কোণ বি কোণ হবে ছোট। তার মানে বুঝাইছে যে বাহু বড় তার বিপরীত কোণ বড়, আর যে বাহু ছোট তার বিপরীত কোণ ছোট। তো এটা আমরা উল্টায় বলতে পারবো, উল্টায় বলতে যেই কোণ বড়, মানে কোণ যদি সি কোণ বড় হয় তাহলে তার বিপরীত বাহুটা হবে বড়, মানে এবিটা হবে বড়, আর যেই কোণ ছোট তার বিপরীত বাহু হবে ছোট, মানে বি কোণ ছোট, এই জন্য তার বিপরীত বাহু এসি হচ্ছে ছোট। তো আমরা এই শর্ত দেওয়া থাকলে এটা লিখতে পারবো, আর এটা দেওয়া থাকলে এটা লিখতে পারবো। মোটামুটি আমাদের ষষ্ঠ অধ্যায় বেসিক শেষ, এবং তারপরে আমরা ষষ্ঠ অধ্যায় সবগুলি উপপাদ্য শুরু করতে পারবো এবং সবাই ভালোভাবে বুঝতে পারবা। তো অবশ্যই সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।